আমরা পেয়েছি এম.এ. হোসেন নামক একজন ভাইয়ের কাছ থেকে, যিনি বর্তমানে গাজীপুরে সমন্বিত কৃষি প্রকল্পে কর্মরত রয়েছেন। ওনার বাড়ি রংপুরে, আর ঘটনাটি মূলত ওনার সাথে এবং ওনার আপন ছোট মামার সাথে ঘটেছিল। সময়কাল 2005 কি 6 সাল, তখন বর্ষাকাল। ওনার নানা বাড়ি হচ্ছে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে। বড়বিল ইউনিয়নের একটি গ্রামে, উনি গ্রামের নামটি প্রকাশ করতে অনিচ্ছুক, এই জন্য গ্রামের নামটি আমরা বলতে পারছি না। তো ওনার নানা বাড়ি যেখানে, ওখানে বেশ বড় আর একটা বিল রয়েছে। আর ওই বিলে যেতে হলে ওনার নানা বাড়ি থেকে বের হয়ে একটা বড় বাঁশঝার পড়ে, ওই বাঁশঝারের পাশে দুটো পুকুর রয়েছে আর একটা বড় তেঁতুল গাছও রয়েছে। তো এটা পাড়ি দিয়ে আসার পর বেশ খানিকটা ধানি জমির আইল পাড়ি দিয়ে মূলত ওই বিলে যেতে হয়। ওই বিলে বিভিন্ন সময় বিভিন্ন ফসল ফলে। যখন বর্ষাকাল থাকে তখন তার ফসল ফলানো সম্ভব হয় না, যখন পানি নেমে যায় তখন সেখানে ধান, ভুট্টা, তামাক এগুলো চাষ করা হয়। তো সময়টা বর্ষাকাল ছিল, কিছুটা উঁচু জমির পরেই ওই বিলের পানিটা দেখা যাচ্ছিল। তো ওনারা বাঁশঝার পাড়ি দিয়ে আসছেন। ওই বাঁশঝার রিলেটেড বিভিন্ন ঘটনা আছে, সেগুলো উনি পরবর্তীতে কোনো এক সময় পাঠাবেন বলে জানিয়েছেন। তো উনি যখন ওনার মামার সাথে পাড়ি দিয়ে আসছিলেন, তখন ওনাদের কাছে ড্রাইসেল ব্যাটারির যে টর্চ লাইটগুলো, হলদেটে আলো হয় যেগুলোর, ওই যে হক ব্যাটারি, তারপরে অলিম্পিক ব্যাটারি, এক ধরনের ড্রাইসেল ব্যাটারি যেগুলো ছিল, ওই ব্যাটারিগুলোর মাধ্যমে যেই টর্চ লাইটগুলো জ্বালানো হতো আর কি, ওই রকম টর্চ লাইট নিয়ে ওনারা বের হয়েছেন। হাতে ট্যাটা ছিল, ট্যাটা তো অনেকেই চেনেন, যে ট্যাটা দিয়ে যে মাছ ধরা হয় আর কি। ওনারা ঠিকঠাক মতো বের হয়েছেন, তখন রাত 9টা কি 9:30 বাজে। তো বের হয়ে ওনারা কিছুটা পথ আগানোর পর, ওই আইল দিয়ে আগানোর পর যে নিচু ধানি জমিগুলো রয়েছে ওগুলোতে আবার পানি ঢুকে গেছে। তো ওখানে টর্চ লাইটের আলো ফেলে বিভিন্ন ধরনের মাছ ধরছিলেন, শৈল মাছ, টাকি মাছ, এরকম বিভিন্ন ধরনের দেশি মাছগুলো ওনারা ধরছিলেন। তো ওনারা যে ব্যাগটা নিয়ে এসেছিলেন, এই ব্যাগে মাছগুলো রাখছিলেন। তো মাছ তো ভালোই পাচ্ছিলেন, আর মাছ যখন ক্রমাগত মানুষ পেতে থাকে তখন কিন্তু আরও মাছ শিকার করার লোভ কিন্তু পেয়ে বসে। সে লোভটা ওনাদেরও পেয়েছিল। তো লিখন মামা আর হচ্ছে হোসেন ভাই, ওনারা দুজন মাছ ধরছিলেন। তো ধরতে ধরতে হঠাৎ করে দেখেন যে আইলের আর এক প্রান্ত দিয়ে একজন লোক আসছে হেঁটে হেঁটে। একজন বয়স্ক ভদ্রলোক, তার বয়স 70-75 হবে, বয়স দেখে যেরকম বোঝা যায়। স্বাভাবিক গড়নের, লুঙ্গি পরা, একটা সাদা হাতাওয়ালা পাতলা গেঞ্জির মতো কিছু একটা পরা আছে, যতটুকু ওনারা বুঝেছিলেন আর কি। তো যখন এই ভদ্রলোকের সাথে দেখা হয়েছে, তখন ওনারাই বলছিলেন যে, বিশেষ করে লিখন চাচা, লিখন মামা, উনি সালাম দেন যে, চাচা আসসালামু আলাইকুম, আপনি কোথায় যাবেন, এত রাত্রে আসছেন, মাছ ধরবেন নাকি? তখন উনি আবার বলছেন যে, না রে বাবা, মাছ ধরবো না, আমার কাজ ছিল আর একটা জায়গায়, আর বের হয়েছি খাওয়া দাওয়া করে, বের হতে হতে দেরি হয়ে গেছে, হাঁটতেছি আর কি এদিক দিয়ে, এখন বাড়িতে যাব, একটু জমিগুলো দেখলাম কি অবস্থা। তখন লিখন মামা বলছেন যে, এত রাতের বেলা আসছেন, তো আপনার বাসা কোথায়? তখন ওই বয়স্ক ভদ্রলোকটা হাত দিয়ে ইশারা দিয়ে দেখালেন যে আমার বাড়ি ওই পাশে। তখন লিখন মামা আর এই হোসেন ভাই দুজনই খেয়াল করলেন যে ওনাদের পেছন দিকটাতে একটা জায়গা দেখালেন। ওইদিকে তাকিয়ে দেখলেন ওখানে বেশ বড় বড় গাছ রয়েছে, একটু জঙ্গলের মতো রয়েছে, ওইদিকে একটা বট গাছও রয়েছে, আর ওই দিকটাতে একটা আলো জ্বলছে, তবে আলোটা অনেক দূরে। তখন ওই বয়স্ক ভদ্রলোক বললেন যে, ওই যে দেখো না আলো জ্বলে, আমার বাড়িটা ওইখানে। তখন বেশ কিছু কথাবার্তা আর কি টুকটাক হলো, উনিও উত্তর দিচ্ছিলেন। এখানে অস্বাভাবিক কোনো কিছু কিন্তু ওনাদের কাছে মনে হয়নি। আর ওই লোকটা একটা পর্যায়ে বললেন যে, বাবারা, তোমাদের
ব্যাগের মধ্যে কি মাছ নাকি? ওনারা বললেন, হ্যাঁ চাচা, মাছ। ওই সময় ওই বয়স্ক ভদ্রলোকটা ওনাদেরকে বলেন যে, বাবারা, আমি তো বাইরে বের হয়েছি, লাইট নিয়ে তো বের হই নাই, তা আমার কাছে তো লাইট নাই, তোমরা যদি একটু আমাকে আগায় দিতা খুব ভালো হইতো। আর আমার তো বয়স হয়ে গেছে, চোখেও কম দেখি। একথা শোনার পর লিখন মামা স্বাভাবিকভাবেই বলেছেন যে, ঠিক আছে চাচা, কোনো সমস্যা নেই, আমরা আগায় দিব, চলেন আমরা যাই। তো এই যেই আইল কিন্তু এমন পাশাপাশি দুইজন কিন্তু হাঁটা যায় না, একজন একজন করে হাঁটতে হয়। এদিকে কি হয়েছে যে ওই মুরব্বী চাচা, উনি আগে হাঁটছেন, পেছনে এই লিখন মামা, তার পেছনে হোসেন ভাই, এইভাবে আর কি হেঁটে যাচ্ছেন। হাঁটার সময় বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, আর লিখন মামা ওই বয়স্ক ভদ্রলোকের সাথে আলাপচারিতার চেষ্টা করছেন। তবে 10টা কথা বললে একটার উত্তর দেয়, আর উত্তর যেটা দেয় সেটা মূলত একটু অপ্রাসঙ্গিক। বরঞ্চ উত্তরের সাথে উনি পাল্টা একটা প্রশ্ন ছুড়ে দেন। এরকমভাবে ওনারা হেঁটে যাচ্ছেন। তবে একটা ব্যাপার, এই যে লিখন মামা আর হোসেন ভাই, ওনারা খেয়াল করেন, ওনারা প্রায় 20 মিনিট হাঁটার পর যতটুকু পথ এগিয়েছেন, মাত্র 2 থেকে 3 মিনিটের পথ এগিয়েছেন। এরকম তো হওয়ার কথা না। পেছন দিকে টর্চ মেরে লিখন মামা দেখলেন যে ওনারা সামান্য একটু পথ এগিয়ে এসেছেন, কিন্তু 15-20 মিনিট ধরে ওনারা হেঁটেই চলছেন। একটা পর্যায়ে লিখন মামা এবং হোসেন ভাই বেশ বিরক্তই হন যে, আমরা তো মাছ ধরবো, কতক্ষণে এই মুরব্বীর বাড়ি পর্যন্ত আসবো। লিখন মামা বলে ওঠেন যে, চাচা, আপনার বাড়ি আর কত দূর? তখন ওই চাচা বলে, এই যে বাবা, আর একটু সামনে, এই যে একটু সামনে। এইভাবে বলতে বলতে ওই যে ঝোপ জঙ্গলের মতো জায়গাটা ছিল, ওখানকার একটা বট গাছের নিচে ওনারা চলে আসেন। আসার পর ওই বয়স্ক ভদ্রলোকটা দাঁড়িয়ে পড়ার পর বলছেন যে, বাবারা, তোমরা তো মাছ টাছ ধরছো, আমাকে কয়টা মাছ দিয়ে যাও। তখন লিখন মামা বলছেন যে, মাছ? আপনি মাছ দিয়ে কি করবেন? তখন উনি বলছেন যে, আমি পরিবার নিয়ে একটু রান্না বান্না করে খাবো। তখন লিখন মামা বলছেন যে, আমরা এত কষ্ট করে মাছ ধরলাম, আপনাকে দিতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে। সত্যি সত্যি বাড়িতে অনেক মেহমান আসছেন, বিশেষ করে যে হোসেন ভাই, তারপর আরও আত্মীয় স্বজনরা আসছিলেন আর কি। একটা অকেশন উপলক্ষে মূলত আসছিলেন তারা। ওনাদের উদ্দেশ্য ছিল এই মাছগুলো রান্না করা হবে। এখন এই বয়স্ক ভদ্রলোক, উনি মাছ চাচ্ছেন, তারপর এইভাবে হঠাৎ করে মাছ চাচ্ছেন, বিষয়টা আসলে ওনারা স্বাভাবিকভাবে নেন নাই। বেশ বিরক্তির সাথেই এই অফারটা নিয়েছিলেন আর কি। উনি তো মাছ দিবেন না, বলছেন, না চাচা, আপনাকে আর এক সময় মাছ দিব, আজকে থাক। কিন্তু ওই বয়স্ক লোক নাছোড়বান্দা, উনি মাছ নেবেন। এইভাবে কথা বলতে বলতে একটা পর্যায়ে হয় কি, এই বয়স্ক লোকটা ওনার মাথাটা এক সাইডে ঘোরানোর পর ঝাটকা দিয়ে আবার মাথাটা তাদের দিকে ঘুরিয়ে নেন। যখনই এটা করেছেন, তখন এই লিখন মামা আর এই হোসেন ভাই দুজনই দেখছেন যে, আরে এটা কি? দেহটা মানুষের মতো, আগে যে পোশাক পরা ছিল সেরকম পোশাকই আছে, কিন্তু চেহারাটা না মানুষ না কোনো প্রাণীর। ভয়ঙ্কর একটা চেহারা, চোখ দুটো লাল টকটকে জল করছে, আর মুখমণ্ডলটা এমন, এটা আসলে যে কিসের মতো বলা খুব মুশকিল, কোন প্রাণীর মতো বলা মুশকিল, তবে এটা মানুষের কোনো মুখমণ্ডল না। ওই অবস্থায় গম্ভীর এবং ভয়ঙ্কর কণ্ঠে ওই অবয়বটি বলে ওঠে, তোদেরকে অনেকক্ষণ ধরে বুঝাইছি, ভালো কথায় কাজ হলো না, না? মাছ দিবি নাকি এখানেই শেষ করে দেব তোদেরকে? এই কথা যখনই বলেছে, তখন লিখন মামা
এই হোসেন ভাইকে বলছে যে হোসেন দৌড় দৌড়, সোজা দৌড়। ওনারা তো ঘুরে দিয়েছেন সোজা দৌড়। তবে দেয়ার আগে একটা ব্যাপার কিন্তু হয়েছিল, যে একটা পর্যায়ে বিরক্ত হয়ে এই লিখন মামা ট্যাটা দিয়ে ওই অভাবটাকে আঘাত করতে চেয়েছিলেন। তাতে ওই অভাবটা আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায়। এরপরে মূলত ওনারা দৌড় দিয়েছেন। এখন আইল দিয়ে কিন্তু দুইজন লোক পাশাপাশি তো হাঁটাই মুশকিল, সেখানে আইল দিয়ে কিন্তু দৌড়ানো যায় না। বড় জোর শুকনো আইলে একটু জোরে হাঁটা যায়, তারপরও জোরে হাঁটতে গেলে পা কিন্তু পিছলে পাশের ক্ষেতের মধ্যে পা পড়ে যাবে। সেখানে দৌড়ঝাঁপ করতে গেলে কি অবস্থা হবে নিশ্চয়ই লিসেনাররা বুঝতে পারছেন। ওনারা দুইজন প্রায়ই বিভিন্ন ক্ষেতের মধ্যে পড়ে যাচ্ছিলেন। যেহেতু বর্ষাকাল, ক্ষেতগুলো ছিল কর্দমাক্ত, ওনারা কাদার মধ্যে পড়ছেন, আবার উঠছেন, আবার আগানোর চেষ্টা করছেন। এভাবে ওনারা ওনাদের বাড়িতে ফেরত যাওয়ার চেষ্টা করছেন। মাছের ব্যাগ কিন্তু আছে সাথে। ওই যে বাঁশঝাড়ের কথা বললাম শুরুতে, ওই বাঁশঝাড়ের কাছাকাছি ওনারা চলে আসছেন। বাঁশঝাড়ের ভেতরে যখন ঢুকেছেন তখন একটা তেঁতুল গাছের কথা বলেছিলাম শুরুর দিকে, মনে হচ্ছে ওই তেঁতুল গাছের ঝড় শুরু হয়ে গেছে। এরপর ওনারা বাঁশঝাড়ের ভেতর দিয়ে যখন পার হবেন, হঠাৎ করে 3-4টা বাঁশ ঠাস ঠাস করে পড়ে যায়। আর তখন এই যে লিখন মামা, উনি বিড়ি খেতেন আর কি। ওই সময় বিভিন্ন ধরনের বিড়ি পাওয়া যেত, বিভিন্ন ব্র্যান্ডের। তো ওরকম বিড়ি ধরিয়েছেন। বিড়ি ধরানোর সাথে সাথে আবার চটচট করে বাঁশগুলো সোজা হয়ে গেছে। এরপর ওনারা আবার দৌড়ানো শুরু করেছেন। এভাবে ওনারা বাড়িতে চলেও আসেন। চলে আসার পর ওনারা ফ্রেশ হয়ে ঘরে ঢুকেছেন। ঘরে যখন ঢুকেছেন, রাতের বেলা ঘরে টিনের চালের উপরে এক ধরনের ভয়ঙ্কর আওয়াজ শুরু হয়ে যায়। মনে হচ্ছে কেউ ধপাস ধপাস করে পা ফেলছে টিনের চালের উপরে। আর টিনের চালের উপরে যদি পা পড়ে তখন চালগুলো কিন্তু দেবে যায়, ওরকম দেবে যাচ্ছিল। ওই ঘরটা ছিল বিল্ডিং করা, কিন্তু উপরে ছাদ না, টিন ছিল। এই টিনের চালের উপরে এই ধরনের শব্দ হচ্ছিল। ফজরের আজান পর্যন্ত এরকম ধপধপ শব্দ কিন্তু হয়েছে। ফজরের আজানের পর এই শব্দটা বন্ধ হয়। এরপর ওনারা ঘুমিয়েছেন। সকাল থেকেই এই লিখন মামা এবং হোসেন ভাইয়ের প্রচণ্ড জ্বর। এদিকে স্থানীয় একটি মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়। উনি এসে ঝাড়ফুঁক করে যান, তবে তাতে কোনো লাভ হয় না। গভীর রাত হলেই চালের উপরে ধপ 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 আওয়াজ হতো। মনে হচ্ছে টিনের চালের উপর প্রচণ্ড রাগ নিয়ে কেউ হেঁটে যাচ্ছে। এই হোসেন ভাইয়ের নানা কিন্তু অনেক আগে মারা গিয়েছিলেন। ওনার নানি তখন জীবিত ছিলেন। উনি এই বিষয়টা সুরাহার উদ্যোগ নেন। ওনাদের তো এত জ্বর, 2 দিন তো বের হতে পারেন নাই, কিন্তু রাত হলে এই সমস্যা শুরু হতো। ওনাদের এই বড়বিল ইউনিয়নেরই একটা বাজার রয়েছে। ওই বাজার একটা বড় মসজিদ রয়েছে। ওই মসজিদের ইমাম সাহেব আবার প্যারানরমাল সমস্যার সমাধানে বেশ এক্সপার্ট ছিলেন, বেশ ভালো ঝাড়ফুঁক জানতেন। তো নানি ওনাকে নিয়ে আসেন। উনি আসার পর তেল পড়া, পানি পড়া, এরকম বেশ কিছু বিষয় দেন, ঝাড়ফুঁক করে দেন। এবং উনি সব কিছু শোনার পর বলেছিলেন যে বেশ দুষ্টু এক জিনের খপ্পরে পড়েছিলেন ওনারা মাছ ধরতে গিয়ে। এবং এটাও উনি বলে দেন যে আগামী কয়েক মাস ভুলেও যেন ওনারা রাতের বেলা মাছ ধরার কথা চিন্তাও না করেন, তাহলে কিন্তু ওই জিনিসটা আবার এসে আক্রমণ করতে পারে। আল্লাহর অশেষ রহমতে আস্তে আস্তে এই ঝাড়ফুঁক এবং যেই তদবিরগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করার মাধ্যম দিয়ে লিখন মামা এবং হোসেন ভাই ভালো হয়ে গিয়েছিলেন। তো এটাই ছিল ঘটনা। লিখন মামা এখন ঠিকাদারি করেন, মূলত বিল্ডিং নির্মাণ যেটা হয়, এই বিল্ডিং নির্মাণ সংক্রান্ত যে কন্ট্রাক্টরি, এই কাজটা মূলত উনি করছেন এখন। লিখন মামা আর এই হোসেন ভাই কিন্তু প্রায় সমবয়সী, এই জন্য ওনাদের মধ্যে আন্তরিকতা, বন্ধুত্ব খুব ভালো ছিল। আর
এই যে বাঁশঝাড় তেঁতুল গাছ যেই জায়গাগুলোর কথা বললাম, আমাদেরকে হোসেন ভাই জানিয়েছেন যে ওনার জানা আরও অনেক ঘটনা রয়েছে, ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা রয়েছে, তাছাড়া এই এলাকার কিছু ঘটনা রয়েছে। আর হোসেন ভাই কিন্তু বর্তমানে যে কাজটি করছেন এর পাশাপাশি সাংবাদিকতাও করেন। অনেক আগে থেকে উনি সাংবাদিকতা করেন, রংপুরের স্থানীয় পত্রিকা উনি সাংবাদিকতা করেছেন, এখনও লেখালেখির সাথে যুক্ত আছেন। তো ওনার জন্য শুভকামনা রইল। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। তবে যাওয়ার আগে বলছি যে আমাদের এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর ঘটনা কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, এখানে গিয়েও আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে পারেন। আমাদের একটি বই রয়েছে, ইয়াস স্যার হরর থ্রিলার। এই বইটির লিঙ্ক আমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করলেই আপনারা রকমারিতে ঢুকে যেতে পারবেন, সেখান থেকে অনায়াসে বইটি অর্ডার করতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব পরবর্তী ঘটনায়। প্রিয় আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের হরর নাইট এপিসোডের 65তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নিলয় আহমেদ রাকিব। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে সৌদি আরবের তায়েফ শহরে রয়েছেন। ওনার বেশ কিছু ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। আর ওনার দেশের বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার 7 নং শহীদ ওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামে। এই ঘটনাটি উনি ওনার এক বন্ধুর মাধ্যমে সংগ্রহ করেছেন। আর ওনার এই বন্ধু ঘটনাটি শুনেছিলেন তারই এক বৃদ্ধ আত্মীয়ের কাছে, যার বয়স এখন অনেক বেশি, প্রায় 90-এর কাছাকাছি, চলাফেরা করতে পারেন না ঠিক মতো, স্মৃতিশক্তিও ওইরকম নাই, যার কারণে প্রায় 1 মাস সময় লেগেছিল পুরোপুরি ঘটনাটি শুনতে। ঘটনাটির সময়কাল মুক্তিযুদ্ধেরও বেশ আগের, 1950-এর দশকের শেষ দিকে হতে পারে, 58-59 সাল এরকম হতে পারে আর কি। তো এই রূপপুর গ্রাম থেকে বেশ কয়েক গ্রাম পরের ঘটনা এটা। হঠাৎ করে নাকি ওই গ্রামে এক পাগলের আবির্ভাব হয়। পাগলটার পোশাক আশাক একদম নোংরা, তারপরে পোশাক আশাক ওই সময় যেটা ছিল ছেঁড়া, শরীরের বিভিন্ন অংশ দেখা যেত, আর চুল দাড়ি গোফ মিলেমিশে একাকার, এতটাই নোংরা যে এটা দেখার পর যে কেউ তার কাছে যেতে চাইবে না। আর সাধারণত দেখা যায় যারা এরকম পাগল বেশি আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, তাদের আশেপাশে লোকজন খুব কমই যায়। তারপর হয় কি, এই পাগলটা দেখতে একটু অন্যরকম ছিল। সেটা কেমন, তার গায়ের রং ছিল খুবই কালো। এই ধরনের কালো মানুষ বাংলাদেশে সচরাচর দেখা যায় না। আফ্রিকাতে আমরা অনেক কালো মানুষ দেখি যাদের গায়ের বর্ণ কালো। আফ্রিকাতেও কিন্তু কম কালো বেশি কালো এরকম আছে, তারা এমনিতে অনেক কালো ঠিক আছে, কিন্তু এর মধ্যেও কিন্তু মাত্রাতিরিক্ত কালো আছে না। এই ধরনের লোক বাংলাদেশে দেখাটা খুবই মুশকিল। ওনার গায়ের রং নাকি ওই রকম ছিল, মানে এত কালো যে দিনের বেলাতেও তাকে দেখলে মনে হতো একদম মানে অমানিসার অন্ধকারের মতো। তার চেহারাটাও ভালো বোঝা যেত না, এতটা কালো। তার চোখ দুটো, যেহেতু চোখের একটা অংশ সাদা থাকে আমাদের, মাঝখানে গোল একটা সার্কেল থাকে, শুধু এই সাদা অংশটা হঠাৎ করে চেহারার দিকে তাকালে বোঝা যেত। মনে হতো যে এত কালোর মাঝে এই সাদা অংশটা, এটাও এক ধরনের ভয়ঙ্কর আভাস দিচ্ছে। মানুষ আসলে তার সাথে কথা বলতে পারতো না, কেননা উনি কারোর সাথে কথা বলতেন না। ওখানে একটা বট গাছের নিচে হঠাৎ করে আসছে। আর গ্রামে দেখা যায় কি, অপরিচিত কেউ আসলে জিজ্ঞেস করে তো তার বাড়ি কোথায়, এরকম অনেকে জিজ্ঞেস করছে, উত্তর দেয় না। অনেকবার জিজ্ঞেস করার পরও যখন সে কোনো উত্তর দেয় না, লোকজন হাল ছেড়ে যায়, না এ কিছু বলবে না। তো এইভাবে চলে যায় কয়েকটা দিন।
তবে এই পাগলটা যে কখনোই কিছু বলতো না বিষয়টা এরকম না। তার যখন খিদে পেত কোন একটা বাড়িতে চলে যেত, শুধু একবারই খাবার চাইতো যে আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাবার দিবি, এই একবারই। দিলে দিল, না দিলে চলে যেত আর এক বাড়িতে। কেউ কেউ দিত, কেউ কেউ দিত না। যেই বাড়িতে খাবার দিত চুপ করে বসে খাবার খেয়ে আবার উঠে চলে যেত, আবার গিয়ে ওই বট গাছের নিচে বসতো। সারাক্ষণ বিড়বিড় করে কিছু একটা বলতো, কিন্তু সে যে কী বলতো এটা কেউ বুঝতে পারতো না, কিন্তু কারোর সাথে কথা বলতে চাইতো না। তো লোকজনও তাকে খুব একটা বেশি বিরক্ত করতো না। এভাবেই চলছিল বেশ কয়েকটা দিন। এর মধ্যে হয় কি, যেই বাড়িতে একটি ঘটনা ঘটে সেই বাড়ির প্রসঙ্গে আমরা আসি। যে ওই বাড়ির একজন ব্যক্তি ছিলেন, উনি আবার কৃষিকাজের জন্য 7 দিনের একটা চুক্তিতে বাইরে গিয়েছিলেন। তো ওই সময়ে শুধু না, এখন এরকম দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য অনেকেই অন্য জায়গায় চলে যান। দেখা যাচ্ছে কোনো একটা জায়গার ফসল কাটতে হবে বা কোনো একটা কাজ করতে হবে, 10 দিন, 15 দিন, 7 দিন বা 1 মাস 2 মাস সময় লাগবে, এরকম চুক্তিভিত্তিক কাজে চলে যান। তো ওই সময়ে এরকম একটা কাজে ওই বাড়ির যিনি কর্তা উনি চলে গিয়েছিলেন। 7 দিন পরে উনি বাড়িতে আসছেন সন্ধ্যার দিকে। তো আসার পর উনি খুব ক্লান্ত, অনেকটা পথ হেঁটে এসেছেন, তো ওনার ওয়াইফকে খেতে দিতে বলেছেন। তো ওনার ওয়াইফও খুব দ্রুত খাবার ব্যবস্থা করেছেন, খাবার খেয়ে শুয়েও পড়েছেন, অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছেন। তো সকালবেলা ওনার স্ত্রী আবার রান্না করে রেখেছিলেন। আর যার কথা বলছি, মানে যিনি কৃষিকাজের জন্য গিয়েছেন, ওনাকে নানা বলে আমরা সম্বোধন করব, সঙ্গত কারণে ওনার নামটা বলছি না, ওনার নাম প্রকাশের অনুমতি পাওয়া যায়নি। তো যখন নানাকে খেতে দিয়েছেন, হঠাৎ করে ওই যে পাগলটা এই নানার বাড়িতে আসছেন। এসে বলেন যে আমাকে কিছু খেতে দিবি। সকালবেলা এই পাগলকে দেখে নানির মেজাজ গরম হয়ে যায়। নানি মেজাজ গরম করে বলে যে আসার আর সময় পাইলা না, এই সময় আসছো সকালবেলা। তখন নানা আবার নানিকে ধমক দেন, যাই এসব কি বলো, সকালবেলা একজন আসছে, এভাবে বলতে হয় নাকি? আল্লাহই পাঠিয়েছেন তাকে, খাবার দাও, একেও খাবার দাও। তখন নানি আবার বলছে, তুমি তো বাসাতে ছিলা না, 7 দিন বাইরে ছিল, এর মধ্যে এই পাগলের আবির্ভাব হয়েছে, এই বিভিন্ন বাড়িতে যায়, খাবার চায়, আর কারোর সাথে কোনো কথা বলে না, খালি খাবার চাওয়ার সময় কথা বলে যে খাবার দিব কি দেব না, এটাই বলে। তখন নানা বলেন যে ঠিক আছে, তোমাকে খাবার দিতে বলছে, খাবার দাও, আমার সাথে বসে খাবে। তখন নানা অত্যন্ত ভদ্রভাবে ওই পাগলটাকে বলেন যে আপনি আমার পাশে বসেন, আপনি আমার সাথে বসে খাবার খান। ওই পাগলটা কাছে আসতে চাচ্ছিল না, তারপর নানার আন্তরিকতার কারণে পাগলটা কাছে আসে, পাগলটা পাশে বসে। নানা নিজেই পাগলটার হাত ধোয়ায় দেন, প্লেটে খাবার বেড়ে দেন। নানিও কাছে ছিলেন যদিও। তারপরে পাগলটা খাবার শুরু করে। তো ঠিকঠাক মতো খাবার খাওয়াও হয়ে যায়। নানা কিন্তু খেয়াল করছেন যে পাগলটা কি পরিমাণ খাবার খাচ্ছে। দেখা যাচ্ছে যে পাগলটার খুব ক্ষুধা লেগেছে, আসলেই অনেক খাবার খাচ্ছে। তো নানাও কিন্তু বেড়ে দিচ্ছেন। গামলার যে ভাত সেটাও শেষ হয়ে যাচ্ছিল, নানিকে বলেন যে আরও ভাত এনে দাও। তো নানা অবাক হয়ে দেখছিলেন যে এই লোকটা এত পরিমাণ খাবার খাচ্ছে, মনে হচ্ছে বেশ কয়েকদিন ধরে সে অভুক্ত। নানা ওই সময় নানির কাছে যতটুকু জানতে পারেন যে যেই সমস্ত বাড়িগুলো থেকে তাকে খাবার দেওয়া হয়, খুব অল্প খাবার দেয়, তো তার আসলে ক্ষুধা মেটে না, এই জন্যই হয়তো বা এত পরিমাণ খাবার খাচ্ছে। ওই পাগলটা কিন্তু কারোর সাথে তেমন কোনো কথা বলে না। নানা যখন দেখলেন পাগলটার খাওয়া শেষ, এরপর নানা নিজেই পাগলটার হাত ধোয়ানোর জন্য গ্লাস এগিয়ে দিলেন। পাগলটা হাত ধুলো, ধোয়ার পর নানা তখন পাগলকে জিজ্ঞেস করলেন যে আপনার বাড়ি কোথায়, আপনি এখানে আসছেন, আপনার বাড়ির লোকজন কি জানে? তখন ওই পাগল প্রথমবারের মতো নানার সাথে কথা বলে, নানার সাথে
এমনভাবে কথা বলে, আসলে কোনো পাগল এভাবে কথা বলতে পারে না। কারণ হচ্ছে ওই পাগলটা বলে ওঠে যে তোর ব্যবহারে তো আমার কাছে খুবই ভালো লাগলো, তোর ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। শোন, আমি কিন্তু আসলে পাগল না, আমি খুব মনের কষ্টে আছি এবং মৃত্যু ঝুঁকিতে আছি, এইভাবেই আমি ঘুরে বেড়াচ্ছি। আর এইভাবে ঘুরে বেড়াতে বেড়াতে আমার এই অবস্থা হয়ে গেছে। কারোর সাথে কথা বলতে আমার ভালো লাগে না, আমি সারাদিন শুধু অনুশোচনা করি। এই জন্যই মানুষজন আমাকে পাগল মনে করে। আমিও যে স্বাভাবিক মানুষ এটাও কাউকে বুঝতে দেই না। নানা খুব কৌতূহলী হয়ে যান যে ঘটনাটা কি। যখন নানা জিজ্ঞেস করেন যে আপনি কি আপনার বিষয়টা আমাকে বলবেন, তখন পাগল একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তখন বলে তোকে বলা যায়, আমার কাছে মনে হচ্ছে তোকে বললাম একটু মনে শান্তি পাবো। এরপরে পাগল উনি ওনার জীবনের এক মর্মান্তিক কাহিনী বলতে থাকেন। তো উনি জানান যে উনি আসলে খুব ভালো একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবা গেরস্থ, অনেক জমি জমা। ওনার বাবা চেয়েছিলেন যে তার প্রথম সন্তান একটা কন্যা সন্তান হোক, কিন্তু জন্ম নেন হচ্ছে ইনি। জন্ম নেওয়ার পর ওনার গায়ের রং এতটাই কালো যে যখন তার বাবা দেখতে চাইলেন তার সন্তানকে, তখন যখন তার সামনে নিয়ে আসা হলো, তখন নাকি সন্তানের গায়ের রং এত কালো দেখে কোলেই নেন নাই। আর যখনই শুনেছেন যে মেয়ে হয় নাই ছেলে হয়েছে, তখন তার মেজাজ আরও বিগড়ে যায়। তারপর তার গায়ের রং কালো, ওই নাকি এই বাচ্চাকে কোলেই নেন নাই। এরপর উনি বেড়ে উঠতে থাকেন, আর বাচ্চার গায়ের রঙের কারণে বাবা সব সময় তাকে অবহেলা করতেন। এখন এই লোকটা ছিল তো ছোট, একদম শিশু বয়স। এই লোকের নাম ছিল হচ্ছে নিজাম। উনি তার নাম বলেছেন, তার নাম হলো নিজাম। তো ওনার পরিবারের সদস্যরা, শুধু ওনার মা ছাড়া কেউই তার সাথে ভালো ব্যবহার করতো না, সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিত। আরও একটি ব্যাপার লক্ষ্য করা গেল, সেটা হচ্ছে যে উনি যত বড় হচ্ছিলেন ওনার সাথে কেউ মিশতে চাইতো না। প্রথমত তার গায়ের রঙের কারণে অনেকেই ভয় পেত। দ্বিতীয়ত হচ্ছে অনেকেই মনে করত যে এই ছেলেটা হচ্ছে অলক্ষণে, অপায়া। এর পেছনে কারণও আছে। কারণ হচ্ছে যে এই নিজাম যেদিন জন্মগ্রহণ করেন ওই দিনই নাকি তার বাড়ির একটা দুধেল গাই, মানে যেই গাভী থেকে 3-4 কেজি দুধ হতো, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ছটফট করতে করতে এই গাইটা মারা যায়। এর কারণে তার বাবা ক্ষিপ্ত হয় এই নিজাম নামক এই বাচ্চা ছেলেটার উপরে। কারণ হচ্ছে তার বাবা বলতে থাকে এই অপায়া অলক্ষণে ছেলে জন্ম নিছে, আমার বাড়ির দুধেল গাইটা মরে গেল, তার উপর এত কালো হয়েছে যে এর দিকে তাকানোই যায় না, এ আমার ছেলে না, এরকম বলতো। আর কখনোই তার সাথে ভালো আচরণ করতো না। এই যে দুধেল গাইটা মারা গেল, এরপর গ্রামে চারদিকে চাউর হয়ে গেল যে এই ছেলেটা অলক্ষণে। এই কারণেই মূলত গ্রামের অনেকেই তার সাথে চলতে চাইতো না, বিশেষ করে বাচ্চারা। বাচ্চাদের মা বাবা বাচ্চাদেরকে বলতে, এই ওর সাথে চলিস না, ও অলক্ষণে, তোদের ক্ষতি হয়ে যাবে। এখানে আরও একটি অদ্ভুত ব্যাপার নাকি ঘটতো, সেটা হচ্ছে যে তার সাথে চলাচল করলে, তার সাথে কথা বললে কারো না কারো নাকি ক্ষতি হতো ওই দিনই, এরকম একটা ধারণা প্রচলিত হয়ে যায়। এভাবেই কিন্তু মানুষের অবহেলা, অবজ্ঞা এগুলো নিয়েই এই নিজাম নামক লোকটা বড় হতে থাকে। মাঝে মাঝে নাকি তার কাছে মনে হতো যে আল্লাহ যদি তাকে নিয়ে যেতেন তাহলে এই অবজ্ঞা আর তাকে সইতে হইতো না।
আর পরিবারের সদস্যরা তাকে সবসময় এমন কটু কথা বলতো, এই কটু কথার মধ্যে একটা কমন কথা ছিল যে তুই মরিস না কেন, তুই মরিস না কেন, মর মর, তুই মরে যা। তার মা শুধু এই সমস্ত জিনিস দেখে কান্নাকাটি করত, যাহারে আমার এই ছেলেটার কি দোষ, কি অপরাধ, তার কোনো অপরাধই নাই, তারপর প্রতিনিয়ত মানুষের এই অবজ্ঞা অবহেলা এরকম চলছে। এর থেকে মুক্তি কোথায়? এর থেকে তো মুক্তি নাই। তো যাই হোক, এভাবে সময় যাচ্ছিল। এর ভিতরে আর একটা ঘটনা ঘটে। ওই সময়ে গ্রামের একজন বেশ মাতব্বর গোছের লোক, তারও অনেক সহায় সম্পত্তি ছিল, বিভিন্ন গ্রামে গিয়ে সালিশ করতেন আর কি। তো তার একটা জমির একটা সমস্যা ছিল, বেশ বড় একটা জমি নিয়ে পার্শ্ববর্তী গ্রামের আর একজন প্রভাবশালী ব্যক্তির সাথে তার একটা মনোমালিন্য ছিল। এটা নিয়ে উনি একটা সালিশে যাচ্ছিলেন। তো সালিশে যাওয়ার পথে হয় কি, হঠাৎ করে এই যে নিজাম নামক লোকটা সামনে পড়ে যায়। তখন তার বয়স 15-16 বছর এরকম হবে। সামনে পড়ে যাওয়ার পরপরই ওই মাতব্বরের সাথে যে চেলা থাকে, এই চেলাটা চিৎকার করে ওঠে, হেই নিজাম, সর সর, যা ভাগ এখান থেকে, দিনটাই খারাপ যাবে, সাত সকালবেলা সামনে চলে আসছিস। তখন ওই মাতব্বর বলছে যে তুমি এই ছেলেটার সাথে এরকম খারাপ আচরণ করতেছো কেন? তখন ওই মাতব্বরের চেলা বলতে থাকে যে হুজুর, আপনি জানেন না, এই ছেলেটা ভালো না, ওর জন্মের সময়ই ওর বাড়ির দুধেল গাই মারা গেছে, আর ওকে যেই দেখে তারই কোনো না কোনো ক্ষতি হয়। এই যে আপনি আজকে দেখলেন একটা সালিশে যাচ্ছিলেন না, দেখবেন আপনি এই সালিশে জিতবেন না। তখন ওই মাতব্বর বলতেছে, আরে কি বলো না বলো, এই সালিশে আমি জিতবো, সব আমার পক্ষে আছে, ওখানে যারা লোকজন থাকবে তারাও আমার পক্ষে, শুধু একজন বিপক্ষে, যে আমার জমিটা দখল করে রাখতে চায়। আমি নিশ্চিত ওই সালিশে আমি জিতবো, আর জেতার জন্য যা যা করার দরকার তা আমি করে রেখেছি। চলো তো কথা না বাড়ায় কাজে যাই। ওনারা তো কাজে চলে গেছেন। ওই দিন সন্ধ্যার দিকে ওই মাতব্বর তার ওই চেলাটাকে নিয়ে এই নিজাম যিনি তার বাড়িতে আসে, এসে বলে, এই নিজামের বাপ কই? তো নিজামের যিনি বাবা উনি বের হয়ে আসছেন। এরপর এই নিজামের বাবাকে ইচ্ছা মতো গালিগালাজ করছে, বলছে যে তোর এই ছেলের কারণে আমি সালিশে জিততে পারি নাই, এই সালিশে আমারই জেতার কথা, রহস্যময় কোনো এক কারণে আমি জিততে পারি নাই, সব দোষ তোর ছেলের। তুই যদি তোর ছেলেকে গ্রাম থেকে বের না করিস তাহলে তুই কিভাবে এই গ্রামে থাকিস আমিও দেখে নেব। এরকম করে অনেক হুমকি ধামকি দেয় আর কি ওই মাতব্বর। এরপর চলে যায়। এদিকে নিজামের বাবা তো নিজামের উপর এমনিতেই তো একদম জন্মের সময় থেকেই নাখোশ ছিলেন আর কি। নিজামের ডেকে নিয়ে এসে ঘর থেকে বেধড়ক মায় এবং বলেন যে তুই বাড়ি থেকে চলে যাবি। ওই রাত্রেই নিজাম নাকি গরুর গোয়াল থেকে গরুর গলা থেকে একটা দড়ি খুলে নিয়ে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার জন্য বাড়ি থেকে বাইরে বের হয়েছেন। তো গ্রাম থেকে বেশ দূরে একটা গাছের ডালে উনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবেন। তো একটা ডাল সিলেক্ট করে সেখানে দড়িটা ঝুলিয়েছেন। আর তখন একটা লোক তাকে ডাকতে থাকে, নিজাম নিজাম, আরে বাবা এই কাজ করিস না, কাজটা ভালো না, তুই মরে গেলে যারা তোর সাথে অন্যায় করছে তাদের কি হবে, তাদের উপর প্রতিশোধ নিবি না? নাম নাম বাবা নাম, আমি আসি তোর সাথে, এরকম বলতে থাকে। তখন এই যে নিজাম ছেলেটা দেখে যে এই লোকটা কে, একে তো আগে কখনো দেখি নাই। তখন গাছের ডালে থেকেই বলতে থাকে, না আমি নামবো না, আমি মরে যাব, আমার জীবনটা অনেক কষ্টের, আমার গায়ের রঙের জন্য কি আমি দায়ী? মানুষ অযথা আমাকে কষ্ট দেয়, নিজের বাবাও আমার সাথে কথা বলে না ভালো করে, আমাকে সবাই ভুল বোঝে, আমি বাঁচবো না। তখন নিচ থেকে ওই লোকটা আবার বলতে থাকে যে বাবারে মরে যাওয়াটা সমাধান না, তোকে প্রতিশোধ নিতে হবে, নেমে আয় নেমে আয় বাবা,
তো একটা পর্যায়ে নিজাম নাকি নেমে আসেন। নেমে আসার পর ওই লোকটা বলতে থাকে, শোন, আমি একজন কবিরাজ, আমি তন্ত্রমন্ত্র করি, তো আমি অনেক দিন ধরে তোর মতো একটা ছেলেকে খুঁজছিলাম, আমার সাথে একটা জিন আছে, এই জিনটা তোর সন্ধান দেয়। আমি বেশ কয়েকদিন ধরেই তোদের গ্রামের আশেপাশেই ছিলাম, তোর সাথে কথা বলবো, হঠাৎ করেই রাতের বেলা এসে আমার জিন বলে যে তুই নাকি আত্মহত্যা করতে যাচ্ছিস। তখন দ্রুত আমি এখানে চলে আসি, তোকে আত্মহত্যা করতে হবে না। সেই জমিদারের উপর তোর শোধ নিতে ইচ্ছা করে না? ওই জমিদারের চেলার উপরে শোধ নিতে ইচ্ছা করে না? তোর বাবার উপর প্রতিশোধ নিতে ইচ্ছা করে না? যারা যারা তোকে এভাবে অবজ্ঞা করত, কটু কথা বলতো, কষ্ট দিত, গায়ে আঘাত দিত, তাদের উপর প্রতিশোধ নিতে ইচ্ছা করে না? তখন নিজাম বলে, হ্যাঁ করে তো, খুব ইচ্ছা করে। তখন ওই কবিরাজ বলে, তাহলে চল আমার সাথে, তোর আর কোনো চিন্তা নেই। এরপর এই নিজাম নামক লোকটা ওই কবিরাজের সাথে যেতে থাকে। বেশ কয়েকটা গ্রাম পরে কোনো একটা জায়গায় আসে যেখানে ওই কবিরাজের ঘরবাড়ি ছিল। তো কবিরাজও একা, তার কোনো পরিবার ছিল না। এরপর নিজামকে একটি কথা বলে, সেটা হচ্ছে যে নিজামকে কয়েকটা ভয়ঙ্কর কাজ করতে হবে, তবে একটা কাজ আগে করতে হবে, সেটা হচ্ছে বলি দিতে হবে। এই বলিটা আপন ব্যক্তিকে দিতে হবে, যার সাথে তার রক্তের সম্পর্ক রয়েছে। এটা দিলে ভয়ঙ্কর পিশাচ এক শয়তান জিন সে চলে আসবে। সে আসার পর তাকে দিয়ে অনেক কাজ করানো যাবে, যা যা করানোর দরকার করা যাবে। এখন কথা হলো যে এই বলিটা দেওয়ার পর সামনে একটা দুধের বাটি থাকবে। এটা যদি লাল হয়ে যায় তাহলে বুঝতে হবে বলিটা কাজ হয়েছে। যদি এটা সবুজ হয়ে যায় তাহলে বুঝতে হবে বলিটাতে কাজ হয় নাই। আর যদি সবুজ হয়ে যায় তাহলে যাকে বলি দেয়া হয়েছে তার রূপে ওই ভয়ঙ্কর পিশাচটি তাকে তাড়া করে ফিরবে এবং তার জীবনটা শেষ করে দিয়ে তারপর এই পিশাচটা তাকে ছাড়বে। এই জন্য এক কোপে মাথাটা আলাদা করতে হবে, আর মাথাটা আলাদা করলেই যে এইটা কাজ হয়ে যাবে এটা বলা যায় না। সুতরাং এটাতে অনেক ঝুঁকি আছে। কবিরাজ তাকে জানায়, কবিরাজ তাকে এইটা বলেও প্রলুব্ধ করে যে তুই তো মরতেই যাচ্ছিলি, সুতরাং এই ঝুঁকিটা কেন নিবি না। একটা পর্যায়ে এই নিজাম নামক ছেলেটা সে নাকি রাজি হয় যে হ্যাঁ আমি করব। এখন আপন লোক, রক্তের সম্পর্ক, কাকে বলি দেয়া যায়? তখন কবিরাজ বলে, তোর বাবাকে বলি দিবি। তোর বাবা তোর জন্মের সময় থেকেই তোর উপর নির্যাতন করে আসছে, তোর উপর অবজ্ঞা করে আসছে, আর তার কারণেই তোকে পুরো গ্রামের মানুষজন ঘৃণা করে, অবহেলা করে, তোকে অপয়া বলে, অলক্ষণে বলে, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তখন নিজাম বলে, তাই তো, আমার বাবাই তো এই সব কিছুর নাটের গুরু, তাকেই বলি দেব। কারণ তার বাবার প্রতি তার ক্ষিপ্ততা আসলে ছিল, আর ক্ষিপ্ততা থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই ক্ষিপ্তটাকে চরম লেভেলে নিয়ে গেছিল এই কবিরাজ, তাকে উস্কানি দিয়ে। ওই ক্ষিপ্ততার কারণেই সে সিদ্ধান্ত নিয়েছে তার বাবাকে বলি দেবে। কবিরাজ তাকে কিছু তন্ত্রমন্ত্র শিক্ষা দেয়। এই তন্ত্রমন্ত্রর মধ্যে একটা ছিল হচ্ছে যে যে কারো চোখের দিকে তাকানো বা কেউ কাউকে ডাকবে, এই ডাকের উত্তর নেওয়ার সাথে সাথে সে তার বশীভূত হয়ে যাবে, সে যেটা বলবে সেটাই করবে, তার কোনো সেন্স থাকবে না। তো এক রাতের বেলা, এইটা যে ওই দিনই হয়েছে তা না, আরও পরে নির্দিষ্ট কোনো এক পূর্ণিমা বা অমাবস্যার রাত্রে এই নিজাম সে বাড়িতে এসেছে। বাড়িতে আসার পর তার বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, বাবা ওঠো ওঠো। তখন তার বাবা ঘরের ভিতর থেকে উত্তর নিয়েছে, কে? বলে, আমি নিজাম, বাইরে আসো।
এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই ডাকটা নাকি পরিবারের অন্য কেউ শুনতে পাবে না, শুধু যাকে ডাকা হচ্ছে সে শুনতে পাবে। এই জন্য তার এই ডাকটা পরিবারের অন্য কেউ শুনতে পায় নাই। এখন নিজামের বাবা তো বাইরের থেকে মানে ঘর থেকে বাইরে বের হয়ে আসছে। বাইরে বের হয়ে আসার পর যখন নিজামের সাথে চোখাচোখি হয়েছে, তখন নিজাম বলছে চলো আমার সাথে। তার বাবাও হাঁটতে থাকে তার সাথে। পূর্ব থেকে নির্ধারিত একটা জায়গায় তার বাবাকে নিয়ে আসে, যেখানে কবিরাজও রেডি ছিল, আর বিশাল ভারী ধারালো একটা দেশি অস্ত্র রেডি করা ছিল। তখন তার বাবাকে বলছে যে তুমি মাথাটা ঝুঁকাও। তার বাবাও মাথা ঝুঁকায়, আর তখনই তার বাবার ঘাড়ের উপরে সজোরে একটা কোপ বসিয়ে দেয়। এক কোপেই তার বাবা মারা তো গিয়েছেই, তার মাথাটাও ঘাড় থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে গেছে। মাথা একদিকে, বডি আর একদিকে পড়ে গেছে। আর কাছাকাছি থাকা সেই দুধের বাটিটা লাল হয়ে যায়। তখন কবিরাজ বলে, তোর বলিটা শয়তান পছন্দ করেছে, শয়তানটা আসবে খুব তাড়াতাড়ি। হঠাৎ করে মনে হলো চারদিকে ঝড় শুরু হয়ে গেল। ভয়ঙ্কর এক অবয়ব এসে সামনে দাঁড়ালো। তারপর ওই কবিরাজ বলছে যে এখন থেকে তুই একে যা বলবি ও তাই শুনবে, ও এখন তোর হুকুমের গোলাম। এখন কাকে কাকে তুই মারবি, প্রতিশোধ নিবি, তুই চিন্তা কর। এদিকে হয় কি যে এই যে কাজটা, এই কাজটা করানোর জন্য এই কবিরাজ এমন একটা ছেলেকে খুঁজছিল যার জন্ম বিশেষ কোনো একটা লগ্নে বা বিশেষ একটা সময়ে, আর সে মানসিকভাবে খুব বিপর্যস্ত, যার কারণে সে খুব ডেসপারেট থাকবে, মানে তাকে দিয়ে যে কোনো কাজ করানো যাবে। অনেকে যদি মানসিকভাবে খুব ভেঙে পড়ে, তখন তাকে দিয়ে অনেক কঠিন কাজ করানো সম্ভব, কারণ সে জগৎ সংসারের অনেক কিছুর উপর তার ক্ষোভ সৃষ্টি হয়েছে, তাকে দিয়ে অনেক কঠিন কাজ করানো যাবে। মূলত এই টাইপের একটা ছেলেকে খুঁজছিল, আর তাকে পেয়ে যায়। এরপর থেকে নাকি এই নিজাম ছেলেটাকে তন্ত্রমন্ত্র শিক্ষা দিতে থাকে। শুধু তন্ত্রমন্ত্র শিক্ষা দিয়েছে বিষয়টা এরকম না, নিজাম তার বাবাকে বলি দেওয়ার কারণে সে যে একটা বিশেষ ক্ষমতা অর্জন করেছে, এই ক্ষমতার সুবিধা কিন্তু এই কবিরাজও ভোগ করত। তো এইভাবেই চলছিল। কবিরাজও ভালো ইনকাম করত, নিজামও ইনকাম করত, দুইজন মিলেমিশে বেশ কাজ করত। মাঝে মাঝে এই কবিরাজ নিজামকে বেশ কিছু কাজে পাঠাতো, তার নিজের কাজে, সেটাও হাসিল হয়ে যেত। এইভাবে নাকি এই বলিটার মাধ্যমে ওই শয়তান পিশাচ জিনটাকে বশীভূত করে ফেলে এবং তাকে দিয়ে কাজ করাতে থাকে। এর ভিতরে এই নিজাম সে কিন্তু সেই কবির এই যে জমিদারের মতো যেই মাতুব্বার ছিল আর কি, তার উপর প্রতিশোধ নিয়েছে। সে কোনো এক রাত্রে নাকি কোনো একটা সালিশ করে ফেরত আসছিল, তখন হঠাৎ করে তার যেই চেলাটা ছিল, দুষ্টু চেলা, সে দেখছে যে ভয়ঙ্কর একটা অবয়ব হাতে একটা রামদা নিয়ে দাঁড়িয়ে আছে। রামদাটা চাঁদের আলোতে চকচক চকচক করছে, আর ওই অবয়বটার মাথা নাই। এই জিনিসটা দেখার সাথে সাথে সে বলছে যে হুজুর এই জিনিসটা কি দেখছেন, এটা কি? তখন জমিদারও দেখে যে আসলেই তো এটা ভয়ঙ্কর একটা জিনিস। তারা দুজনই দৌড় দিয়েছে। তো একটা পর্যায়ে যেই সহযোগী মানে চেলাটা, দুষ্টু চেলাটা, সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তার কিছু মনে নাই। তবে তার যখন জ্ঞান ফেরে, তখন সে জানতে পারে ওই যেই মাতুব্বর সে মারা গিয়েছে, আর তার দেহ থেকে মাথাটা আলাদা ছিল। তো ওই সহযোগীও কিন্তু কিছুদিন পরেই অসুস্থ হয়ে মারা যায়। এইভাবে এই দুইজনে মারা গিয়েছিল। মূলত ওই নিজাম সে ওই শক্তিশালী পিশাচ জিনটাকে নির্দেশ করেছিল জমিদারকে আগে হত্যা করতে, আর এমনভাবে কাজ যেন হয় তার সহযোগী ওই লোকটাও যেন মারা যায়। এইভাবেই চলতে থাকে বিভিন্ন অপকর্ম। মানে প্রতিশোধ তো সে নিয়েছেই। এরপর বিভিন্ন লোকজন ওই কবিরাজের কাছে আসতো যে অমুক লোককে মারতে হবে, অমুক লোকের ক্ষতি করতে হবে। তখন নিজামের বশীভূত করা ওই
পিশাচটাকে দিয়ে সে কাজ সিদ্ধি করা হতো, কার্যসিদ্ধি হওয়ার পর মোটা অঙ্কের টাকাও পাওয়া যেত। এভাবেই নিজাম নিজের মধ্যে এক পৈশাচিক আনন্দ লাভ করতে থাকে। জীবনের শুরু থেকে একটা বড় সময় মানুষের অবজ্ঞা, অবহেলা, মারধর এসবের শিকার হয়েছে। আর্থিকভাবে কষ্ট না থাকার পরেও মানুষ তো আসলে সবসময় যে আর্থিক কষ্ট থাকলেই বিভিন্ন কষ্টে থাকে বিষয়টা এরকম না। মানুষের অবহেলাও যদি পায় তাহলে সেই কষ্টটা অনেক বেড়ে যায়। নিজামের পরিবার কিন্তু আর্থিকভাবে অসচ্ছল ছিল না, কিন্তু বাইরে ঘরে মানুষ তাকে সবসময় অবহেলা করত। এর কারণে সে খুব কষ্টে থাকত, যার কারণে এত বছর পর সে যখন মানুষ তাকে দেখে ভয় পাচ্ছে, মানুষের সে ক্ষতি করতে পারছে, এই জিনিসটা সে যখন করা শুরু করলো, সে তার মধ্যে একটা পৈশাচিক আনন্দ লাভ করতে থাকে। জিনিসটাকে সে খুব ভালোই এনজয় করছিল। 8 বছর পার হয়ে যায় এভাবেই। 8 বছর পর একবার কি হয়, আর একটা ভয়ঙ্কর একটা কাজের ডাক পড়ে নিজামের। কিন্তু তখন হয় কি, ওই যেই পিশাচ জিনটা সে এই কাজটা করতে অস্বীকৃতি জানায়। সে জানায় যে তোমার অনেকগুলো কাজ আমি করে দিছি, আমার শক্তিও কমে এসেছে, আমাকে আরো শক্তিশালী হতে হবে, আর এই কাজটা করতে হলে তোমাকে আবার তোমার রক্তের সম্পর্কের কাউকে বলি দিতে হবে। এখন কাকে বলি দিবে? কবিরাজের সাথে পরামর্শ করে। তখন কবিরাজ জানায় যে হ্যাঁ রে নিজাম, তোর আর একটা ভাই আছে না, তোর পরে জন্ম নিয়েছে, যার চেহারা সুরত অনেক ভালো। তোর বাবা তোর সেই ভাইকে আদর করতো, তোকে আদর করতো না, মনে আছে? তোর সেই ভাইকে বলি দিতে হবে। এটা বলার পর নিজাম আর রাজি হয় না। বলে যে না, আমার বাবা আমাকে কষ্ট দিত এটা সত্য, কিন্তু আমার ওই ভাই আমাকে ভালোবাসতো, ওকে তো আমি এভাবে বলি দিতে পারি না। তখন কবিরাজ জানায়, শোন, তোকে এই কাজ করতেই হবে, নতুবা এই পিশাচ তোকে ছাড়বে না। এই পিশাচকে শক্তিশালী কর, তার কথা শোন, আর এরপর তুই আরো ক্ষমতাশালী হবি। একটা পর্যায়ে নিজামকে ওই কবিরাজ বুঝিয়ে রাজি করায়। নিজাম গোপনে আবারও বাড়িতে যায়। বাড়িতে যাবার পর রাতের আধারে আবারও তার ভাইকে ডাকে। তার ভাই ডাকে সাড়া দেয়, যেই ডাক পরিবারের অন্য সদস্যরা শুনতে পায়নি। তার ভাইকে আবারও নিয়ে আসে, ঠিক যেভাবে তার বাবাকে নিয়ে আসছিল, পূর্ব নির্ধারিত একটা জায়গায় নিয়ে আসে। নিয়ে আসার পর তার ভাইকে বলি দেওয়ার জন্য উদ্যত হয়। হয় কি, যখনই ওই ভারী অস্ত্রটা দিয়ে ভাইয়ের ঘাড়ের উপরে কোপ দিয়েছে, এটা ঘাড়ের উপরে না পড়ে মাথার পেছনের দিকের একটা অংশে লাগে। ঘাড়ের হাড় তো খুব নরম হয়, ভারী কোপে কিন্তু আলাদা হয়ে যায়, কিন্তু মাথার হাড়ের উপরে ওই কোপটা পড়ার কারণে হয় কি, ওই দাটা মাথার অর্ধেক পর্যন্ত এসে থেমে যায়। এরপর দেখা গেল যে ওই যে দুধের যে বাটিটা, ওই বাটিটা সবুজ হয়ে গেছে। তার মানে হচ্ছে যে এই বলিটা কার্যকর হয় নাই। কিন্তু তার ছোট ভাই কিন্তু ছটফট করতে করতে মারা যায় ওই সময়ই। এদিকে কবিরাজ যারা, হায় হায়, এটা কি হইল, তোর বলি তো কবুল হয় নাই রে, এখন তো তুই মরবি, আর একটু সাবধানে কাজটা করতে পারলি না, এটা কি করলি, এখন তো তুই শেষ। এরপর এই যে নিজাম, ওনার মধ্যে এমন এক অনুশোচনা আসতে থাকে যে হায় হায়, আমি কি করে ফেললাম, আমার ছোট ভাইকে এইভাবে আমি মারতে পারলাম। আর ওই কবিরাজ বলে দিয়েছিল যে যাকে তুই মারতে পারবি না, তার রূপ ধরে ওই পিশাচটা তোকে তাড়া করে ফিরবে, এবং তোকে হত্যা করার পরেই ওই পিশাচটা তোর থেকে মুক্তি লাভ করবে। এই ঘটনার পরপরই ওই পিশাচটা নাকি তার ছোট ভাইয়ের রূপ ধরে আসে, এসে
বলতে থাকে যে ভাই আমারে মারলি, এই কাজ করতে পারলি, আমি তো তোকে এখন মেরে ফেলবো। এইভাবে নাকি তার ছোট ভাইকে সে দেখতে থাকে। তার বাবা যখন তার বাবাকে সে যখন হত্যা করেছিল, তার বাবার ডেড বডি ওভাবেই পড়েছিল, গ্রামবাসীরা তাকে দাফন কাফন করেছে। আসলে কি হয়েছিল এটা গ্রামবাসী ওইভাবে জানতেও পারে নাই। তারপর তার ছোট ভাইয়ের এই অবস্থা, ওইভাবে লাশ ফেলে রেখে সে চলে গিয়েছিল, কবিরাজ চলে গিয়েছিল। পরিবারের সদস্যরা ছেলেটার লাশ উদ্ধার করে দাফন কাফন করেছিল, কিন্তু নিজাম সে তার পরিবারে আর ফেরত আসে নাই। তার যে অনুশোচনা, এই অনুশোচনা নিয়ে সে ঘুরতে থাকে। সে রাত্রে ঘুমাতে পারে না, সে তার ছোট ভাইকে স্বপ্নের মধ্যে দেখে। স্বপ্ন থেকে জাগার পর সে বাস্তবেও তার ছোট ভাইকে দেখতে থাকে, তার ছোট ভাই তাকে তাড়া করে ফেরে। এভাবেই কোনো একটা জায়গায় সে স্থির থাকতে পারে না, সারাক্ষণ ছটফট ছটফট করে 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 ঘুরে বেড়াচ্ছে, আর বিড়বিড় করে তার কাজের অনুশোচনা করতে থাকে। কারোর সাথে কথা বলে না সে। তো এইভাবে ঘুরতে ঘুরতেই পাগলের মতো হয়ে গেছে, চুল দাড়ি জামা কাপড় একদম পাগলের মতো, কিন্তু সে আসলে পাগল না। তখন নিজাম এই নানাকে বলেন যে আপনাকে আমি সব কথাই বললাম, আমার সময় হয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচব না। আমি মারা যাওয়ার পর আমাকে আপনি দাফন কাফন করবেন, এতটুকু ওসিয়ত করে গেলাম। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার তওবাকে কবুল করেন। আমি যা পাপ করেছি প্রতিশোধ পরায়ণ হয়ে এই কাজ যেন আর কেউ না করে। আমি আমার কাজের জন্য তওবা করছি, আল্লাহ যেন আমাকে মাফ করেন, আমার জন্য দোয়া করবেন। তো নিজাম এভাবেই নানাকে বলে গিয়েছিলেন। আবার সে বটগাছের নিচে যায়, এভাবে কয়েকদিন ঘোরাঘুরি করেছে, নানার বাড়িতেও এসেছে, খাবার খেয়েছে। একদিন সকালবেলা ওই নিজামকে মৃত অবস্থায় বটগাছের নিচে পাওয়া যায়। নিজাম কিন্তু নানাকে বলেছিলেন যে ওই পিশাচটা তার ভাইয়ের রূপ ধরে তার পিছনে সবসময় থাকে, তো তাকে ছাড়বে না, তার সময়ও শেষ হয়ে এসেছে। বুঝতে পেরেছিল নিজাম যে সে আর বেশি দিন বাঁচবে না। এভাবেই নিজামের মৃত্যু হয়। নিজামের মৃত্যুটা ঠিক কিভাবে হয়েছে এটা তো জানা যায় না, কারণ একদিন সকালবেলা তার মৃতদেহ বটগাছের নিচে পাওয়া গিয়েছিল। তবে তার মৃত্যুর পর, তার দাফন কাফনের পর নানা এই বিষয়টা বিভিন্ন মানুষকে বলেছিলেন যে আসলে বিষয়টা এটার মাধ্যম দিয়ে তার পরিবারও জানতে পারে আসলে কি হয়েছিল। একটি স্বাভাবিক বাচ্চা, এই বাচ্চাটা একদম শিশু বয়স থেকে মানুষের অবজ্ঞার শিকার হতে 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 মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে পড়ে। আর তাকে দিয়েই ওই কবিরাজটা তার কার্য সিদ্ধি করেছিল। আর এই কার্যসিদ্ধির মাঝে নিজামও প্রতিশোধ নিতে পেরেছিল। একটা সময় সেও মারাত্মকভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে, সেও অর্থকরী কামাতে থাকে। এভাবেই তার জীবনের একটা পর্যায়ে ব্যর্থতা নেমে আসে, আর এই ব্যর্থতাই তার মৃত্যু ডেকে আনে। প্রিয় লিসেনার্স, আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যারা মানুষের অনেক উপকার করেন, তারপরেও মানুষ তাদেরকে কিন্তু যথাযথ মূল্যায়ন করেন না।